হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমাদের গন্তব্য বাংলাদেশের একটি অতি প্রাচীন এবং পরিচিত শহর, জেলা শহর যশোর। আমার মনে হয় অধিকাংশ মানুষ আপনারা জেলা শহরের নামটা শুনেছেন। আমরা যাওয়ার শুরুতেই আগে একটু লুকিং গ্লাসটা ঠিক করে নিই। কারণ লুকিং গ্লাস বাইকের একটা গুরুত্বপূর্ণ পার্ট। লুকিং গ্লাস ছাড়া হাইওয়েতে গাড়ি চালানো খুব রিস্কি। বাইক রাইড করা হাইওয়েতে আসলে খুব কঠিন হয়ে যায় যদি লুকিং গ্লাস না থাকে। যাই হোক আমাদের গন্তব্য হচ্ছে যশোর। যশোর সম্পর্কে আসলে অতি প্রাচীন একটা জেলা, পুরাতন একটা জেলা, বৃহত্তর একটা জেলা। এই জেলাটা ভেঙেই পরবর্তীতে কিন্তু মাগুরা, নড়াইল এবং ঝিনাইদহ শহর বা জেলা শহর, ঝিনাইদহ জেলা শহর তৈরি হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যশোর কিন্তু শিক্ষা বোর্ড, যার কারণে যারা শিক্ষার্থী তারা যশোর বোর্ড সম্পর্কে ধারণা জানে, চেনে। পরিচিত যশোর বিমানবন্দর আছে এবং উন্নত একটা জেলা শহরের কারণেই অধিকাংশ মানুষই যশোর জেলাকে চেনে। যাক আমরা এখন আছি ফরিদপুর মেডিকেল কলেজ রোডে। এই রোড থেকে আমরা এই যে ভাঙ্গা রাস্তার মোড় থেকে আমরা বামে চলে যাব। রাজবাড়ী রাস্তার মোড় হয়ে আমরা চলে যাব মাগুরা রোডে। আচ্ছা আমি আপনাদেরকে আগে বলি যশোর যাওয়ার উদ্দেশ্য আসলে কি? যশোর যাচ্ছি আমার এক বন্ধু কাউসার মাহমুদ। ওর একটা ব্যক্তিগত কাজে মূলত আমরা ২ জনই যশোর যাচ্ছি। আমিও ওর সফর সঙ্গী হয়েই যাচ্ছি আরকি। যাক ওকে আমি নিয়ে যাচ্ছি। আমরা ২ জন একসাথে বাংলাদেশের বিভিন্ন জেলা বিশেষ করে সিলেট, চট্টগ্রাম ওই অঞ্চল বেশ ঘুরেছি। এদিকে কুষ্টিয়া, আশেপাশের জেলাগুলোতে আমরা ২ জন খুব ঘুরেছি। যার কারণে আমরা ২ জনই ঘুরতে বেশ পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। আমরা এগিয়ে যাচ্ছি সামনে থেকে আমার বাইকে ফুয়েল নাই, ফুয়েল নিতে হবে। আর যশোরের এইখান থেকে ফরিদপুর থেকে যশোরের দূরত্ব প্রায় ১০৫ কিলোমিটার। অর্থাৎ যদি আমি স্বাভাবিক গতিতে যাই, আমি খুব বেশি গতিতে যাব না। কারণ এটা ২ লেনের রোড হওয়ার কারণে একটু ধীরে সুস্থে সাবধানে যেতে হবে। আর ফরিদপুর থেকে কানাইপুর পর্যন্ত রাস্তাটা আসলে ভীষণ আ কষ্টকর একটা রাস্তা। এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আবার মাগুরা থেকে যশোর পর্যন্ত রাস্তাটাও যে খুব বেশি ভালো তা না। রাস্তাটা স্মুথ কিন্তু খুব বেশি চওড়া না হওয়ার কারণে এদিকটাও খুব রিস্কি। এজন্য আমরা খুব সাবধানে যাব, খুব ধীরে সুস্থে যাব, কোনো তাড়াহুড়ো করব না। যদি 60 থেকে 70 এরকম গতিতে যাই তাহলে আশা করা যায় আমরা ২.৫ ঘন্টার মধ্যে যশোরে পৌঁছাতে পারবো। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, একটু রৌদ্রোজ্জ্বল কিন্তু আকাশে একটু মানে যেরকম যেমন নীল আকাশ থাকে সে নীল আকাশ নাই কিন্তু অ্যা মেঘাচ্ছন্ন না, রৌদ্রোজ্জ্বল আকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। যার কারণে একটু ভালো লাগতেছে। সব মিলায়ে ভিডিওগুলো আশা করা যায় ভালো হচ্ছে। আপনাদের ভালো লাগবে আশা করছি। যাই হোক আমরা যশোরে যাচ্ছিলাম। যশোর এখান থেকে ১০৫ কিলোমিটার দূরে। আমরা যদি ধীরে সুস্থে যাই তাহলে এখান থেকে মাগুরা যেতে মেবি ১ ঘন্টা বা ১ ঘন্টা ১০-২০ মিনিট লাগবে। ওইখান থেকে আরো ১ ঘন্টা ২০-২৫ মিনিট লাগবে যশোর পৌঁছাতে। আর আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যশোরে যে কাজটা সারা, কাজটা সেরে আমরা ইচ্ছা আছে যশোরের গুরুত্বপূর্ণ কিছু জায়গা, সুন্দর, সুন্দর কিছু জায়গা ঘুরবো। যদি সুযোগ থাকে তাহলে আমরা ঘুরবো। আর আমার বন্ধুর একজন প্রতিবেশী যশোরের রেল স্টেশনে উনি ওখানে ব্যবসা করেন। যদি সুযোগ হয় উনার এখানে বেড়াতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে। যদি সুযোগ হয় আপনাদের দেখানোর চেষ্টা করব। যাই হোক ওই যে সামনে ফুয়েল পাম্প আছে, ফুয়েল পাম্প থেকে আমি ফুয়েল নিবো। চলেন আগে ফুয়েল নিই তারপর আপনাদের সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আসলে ফুয়েল পাম্পটা আমি ভুলে পেছনে ফেলে রেখে চলে আসছি। আমি এইখান থেকে আবার একটু ইউটার্ন নেবো। ইউটার্ন নিয়ে আগে ফুয়েলটা নিয়ে আসি। আ বাইকে একদম ফুয়েল নাই এক কাঁটা। আর ফুয়েল ছাড়া তো আসলে যাওয়া অসম্ভব। সুতরাং আমাদের আগে ফুয়েল নিতে হবে। দেখি যশোর পর্যন্ত যেতে, যেতে ১০৫ এদিকে আমরা ইচ্ছা আছে যশোর থেকে আসার সময় আমরা নড়াইল হয়ে তারপরে আসবো। আরো ওইদিকে আসতে গেলে ওই দিক দিয়ে আসতে হলে আমাদের আরেকটু বেশি পথ ঘুরে আসতে হবে। মেবি নড়াইল দিয়ে আসলে হয়তোবা ১২০ থেকে ৩০ কিলোমিটার পথ আমাদের হবে। কারণ নড়াইল হয়ে আমাদের ভাঙ্গা হয়ে তারপরে আসতে হবে। যার কারণে একটু বেশি পথ অতিক্রম করতে হবে। যাই হোক আমরা এখানে ফুয়েল পাম্পে চলে আসছি। ফুয়েল পাম্প থেকে এখানে আমরা ফুয়েল নেবো। ফুয়েল নেওয়া হলে এখান থেকে আবার রওনা করবো ইনশাআল্লাহ। যাই হোক আমার ফুয়েল নেওয়া কমপ্লিট। আর ফুয়েল লোড হয়ে গেছে মানে এখন আর কোনো চিন্তা নাই। আমরা শুধু সামনে এগিয়ে যাবো। আর বিরতি বলতে যশোর যেহেতু ১০৫ কিলোমিটার খুব বেশি বিরতি দরকার নেই। তারপর মাঝখানে আমরা একটা বিরতি দেওয়ার চেষ্টা করব মাগুরাতে যেয়ে। আমার বন্ধু ওর রাজবাড়ী রাস্তার মোড়ে থাকার কথা। আমি বলেছি যে ওকে রাজবাড়ী রাস্তার মোড়ে এখানে বিভিন্ন ওই চায়ের দোকান আছে। একটা চায়ের দোকানে বসতে বলেছি। বলছে, "আমি আসতেছি, এসে ওকে ডাক দিব।" যাই হোক ও এখানে হয়তো বসে আছে।
আর আমরা ২ বন্ধু আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমনিতেই কোনো হুট করেই চিন্তা হয়েছে চলো আজকে ঘুরতে যাই। ২ জনে চলে গিয়েছি। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি রাতের বেলায় চলো আগামীকাল কোথাও যাই, চলে গিয়েছি। যাই হোক আগে কখনো তো এরকম ভিডিও করা হয় নাই। এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আশা করা যায় ২ বন্ধু মিলে আরো সামনে অনেক ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক ও তো এখানে থাকার কথা। আশেপাশে নিশ্চয়ই কোথাও বসে আছে। দেখি ওকে কোথাও দেখা যাচ্ছে না। আমরাও কিন্তু রাজবাড়ী রাস্তার মোড়ে চলে আসছি। ওর তো এখানে থাকার কথা ছিল। ওই যে বাম পাশে দেখা যাচ্ছে মেবি ওই যে আমার বন্ধু ওই যে সাদা শার্ট পরা, ও চলে আসছে। যাই হোক আমি আমার বন্ধুকে নিয়ে এখান থেকে রওনা দিব। আমরা এখন চলে আসছি কানাইপুরের কাছাকাছি। কানাইপুরের এই রাস্তাটা মানে এই ফরিদপুর থেকে কানাইপুর পর্যন্ত এই রাস্তাটা কিন্তু ভীষণ রিস্কি। মানে যারা ফরিদপুরে এদিকে বসবাস করে তারা জানে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বাস, মোটরসাইকেল, সিএনজি, অটো, রিক্সা বিভিন্ন ধরনের গাড়ি। আর এই জায়গাটুকে এই ১০ থেকে ১৫ কিলোমিটার রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি। এই যে বাইকার ভাই কি সুন্দর মানে কত স্পিডে যাচ্ছে দেখেছেন? আমি এত আসলে এত স্পিডে নাই। আমি মেবি এখন ৬০ গতিতে আছে। আমার ইচ্ছা আছে ৬০ থেকে ৭০ এর মধ্যে আমি চালাবো। এর বেশিও করব না। প্রয়োজনে কমে চালাবো, কম স্পিডে চালাবো তাও ভালো। কারণ বেশি স্পিডে এই রাস্তাটায় রাইড করা আমার মতে ঠিক হবে না। আর আমি যেকোনো সিঙ্গেল রোডে মানে যেগুলো ২ লেনের রোড যেগুলো বাংলাদেশে যেখানেই গিয়েছি আমি ৭০ না করার চেষ্টা করি। একান্তই যদি মনে করেন একদম ফ্রি আছে, রাস্তাটা বিশাল সুন্দর, ভীষণ সুন্দর রাস্তা, একদম সোজা স্ট্রেট ফাঁকা আছে, এই সময় কোনো গাড়ি নাই, তখন আমি একটু আপ করতে পারি। তাও সাধারণত করি না। আর যদি ৪ লেনের রাস্তা হয় বা ৬ লেনের রাস্তা হয় যেমন এক্সপ্রেস হাইওয়ে হয় তাহলে আমি একটু আমি গতি বলতে আমি 70 থেকে 80 গতিতে তখন চালাই। এর বেশি গতিতে আমি কখনো না চালানোর চেষ্টা করি। যাই হোক আমরা এখন চলে আসছি হচ্ছে এটা হচ্ছে কানাইপুর বাজার। এই বাজারটা সবসময় ব্যস্ত থাকে। যাই হোক নতুন এই ব্রিজটা করার কারণে এইখানে একটু জ্যাম কম। আর আজকে শুক্রবার যার কারণে এখানে একটু জ্যাম কম পাচ্ছি। যাই হোক ভালো লাগতেছে। অনেকদিন পরে কানাইপুর এসে আমি একটু ফাঁকা পেলাম। এটা আসলে অকল্পনীয়। এইখানে এসে আমি কখনো এরকম ফাঁকা কখনো সাধারণত পাই না। এখানে জ্যাম থাকবেই থাকবে। বিশেষ করে এই অটো, রিক্সা, ভ্যানগুলো ওই নিচে ওই লেন দিয়ে যাওয়ার কারণে মনে হচ্ছে এখানে একটু ফাঁকা আছে। এই রাস্তাটা কিন্তু বেশ ভালো স্মুথ সুন্দর করেছে। এই জায়গাটুকু আসতে ভালো লাগলো। সামনে চলতে আপনাদের সাথে নিশ্চয়ই কথা হবে। চলেন সামনে আমরা এগিয়ে যাই। এটা বাম পাশে দেখেছেন বাস কিভাবে অ্যাক্সিডেন্ট করে কি অবস্থা, ভয়ানক অবস্থা। আসলে এটা হচ্ছে মানে হাইওয়ে ফাঁড়ি। আমরা কথা বলতে চলে আসছি মধুখালীর কাছাকাছি। মধুখালী হচ্ছে ফরিদপুর থেকে প্রায় মেবি ২৬-২৭ কিলোমিটার হবে। আমাদের আসতে প্রায় ৪০ মিনিট সময় লাগলো। আমরা খুব ধীরে সুস্থে আসতেছি। কোনো তাড়াহুড়ো নাই, কোনো ব্যস্ততা নাই। আর মধুখালীর এই জায়গাটাও কিন্তু ভীষণ রিস্কি। মানে এই জায়গাটা প্রচুর জ্যাম-জট থাকে, সবসময় গাড়ি-ঘোড়া থাকে। কারণ একটা উপজেলা শহর হলেও এখানে প্রচুর লোকের বসবাস আর ফরিদপুরের খুব কাছাকাছি হওয়ার কারণে এখানের মানুষের ফরিদপুরের সাথে বেশ একটা কানেক্ট আছে। মানে ফরিদপুর থেকে মধুখালী পর্যন্ত বিভিন্ন শিল্প কারখানা আছে। এখানে আবার একটা চিনির কল আছে ফরিদপুরের। চিনির কল থাকার কারণে এটা কিন্তু বেশ জনপ্রিয়। আর মধুখালীর চিনি কিন্তু বিখ্যাত। লাল চিনি খুবই সুস্বাদু, মিষ্টি, এখানে কোনো ভেজাল থাকে না। যাক সব মিলিয়ে আমরা মধুখালী পার হয়ে যাচ্ছি। এই ট্রাকটা দেখেছেন কিভাবে যাচ্ছে? এটাকে ওভারটেক করতেই পারছি না। এটাকে ওভারটেক করা এই ট্রাক দেখেছেন কি পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া। আসলে বৃষ্টি গন্ধ আর এইরকম কালো ধোঁয়ার পিছনে যাওয়া যায় না। আর এই ধরনের ট্রাক চালকদের পিছনে চালানো খুব কঠিন। এজন্য আমি খুব তাড়াহুড়ো করতেছি না। ও আগে যাক তাও ভালো, ভাই তুমি আগে যাও। আমি পিছনে যাচ্ছি এটাই ভালো। যদি সুযোগ পাই তখন ওভারটেক করব। অত ব্যস্ত হওয়ার আমার দরকার নেই। কারণ সামনে থেকে অনেকগুলো গাড়ির চাপাচুপি ওই যে দেখেছেন বাস আসতেছে। আরও আরেকটা বাস আছে। সুতরাং এই পরিবহনগুলো কিন্তু হুট করে চলে আসে। ট্রাকের পিছন থেকে আসলে সামনের গাড়িগুলো দেখা যায় না তো এজন্য ট্রাককে ওভারটেক করার সময় আমি খুব সাবধানে ওভারটেক করি। কোনো রিস্ক নিই না। আগে দেখি 100% সিওর হই যে একেবারে 100 এ 100 আমি যখন সিওর হই যে না এবার আমি ওভারটেক করতে পারবো, তখন করি। দেখেছেন গাড়িটা কিভাবে গেল? এই যে আমি ওভারটেক হওয়ার মতো একটু সুযোগ পেয়েছি, আমি ওভারটেক করে ফেললাম। সামনে আরেকটা কাভার্ড ভ্যান আছে। যাই হোক ওভারটেক করার কথা যে বলছিলাম আমি, ওভারটেক করার সময় আমি আসলে ভীষণ সতর্ক থাকি। কারণ ওভারটেক করতে গিয়ে বাইকে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গাটা খুব সতর্ক থাকি আমি। আর আমার যারা বাইকের ভাইয়েরা আছে আমি তাদেরকেও বলব ওভারটেক করার সময়টা খুব সাবধান থাকতে হবে। আর এই ধরনের বড় ট্রাকের ক্ষেত্রে ওভারটেক করার সময় আরো বেশি সতর্ক থাকতে হয়। কারণ এটা ওভারটেক করতে একটু বেশ ডিসট্যান্স একটু অন্যান্য যানবাহনের তুলনায় একটু বড়। পরিবহনগুলো এবং এই কাভার্ড ভ্যান ট্রাকগুলো ওভারটেক করার সময় আমি একটু সাবধানতা অবলম্বন করে 100% সিওর হয়ে তারপর ওভারটেক করি।
I can't remember who I am. আমরা কিন্তু কামারখালী বাজার পার হয়ে চলে আসছি। সামনে কামারখালী সেতু। আমরা কামারখালী সেতু বা গড়াই সেতু যেটাকে বলে। অর্থাৎ মধুমতি নদীর উপরে এই সেতুটা। এটা ভীষণ সুন্দর একটা সেতু দেখেছেন? কি সুন্দর সেতুটা। আসলে অনেকবার কল্পনা করেছি এই সেতুর উপর দিয়ে যাবো আর একটু ভিডিও করব। কখনো আসলে ওইভাবে হয়ে ওঠে নাই। এবার আসতেছি, যশোর যাচ্ছি। চিন্তা করলাম সেতুটা ভিডিও না করলে কেমন হয়? আপনাদের না যদি দেখাই তাহলে কেমন হয়ে যায়? চলেন সেতুটা একটু সুন্দরভাবে উপভোগ করি। I can't remember who I am. I hope you still recognize me. I know I've changed. Things seem so perfect when you're young. Now that I'm on my own, I see the value in staying true. Value in love and what you do. Come back, the truth comes back to you. Ooh, you say you love me, say you wanna touch, but you don't know if you can trust me. I understand. I spent so much time high, but now I'm sober, and I just can't seem to get over it. আমরা চলে আসছি মাগুরার কাছাকাছি। আসলে এই পাম্পে একটু বিশ্রাম নিয়েছিলাম। ১০ মিনিট বিরতি দিয়েছিলাম। একটু কোমরটা কেমন ধরে গিয়েছে মনে হচ্ছে। একটু বিশ্রাম নিয়েছিলাম। আসলে আমি যখন বাইক চালাই ১ম ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা আমার একটু কষ্ট হয়। তারপরে আমি যদি ৫-৭ ঘন্টাও চালাই, আমার কাছে কোনো কষ্ট নাই। ১ ঘন্টা ১ম ১-১.৫ ঘন্টা যদি আমি একবার সহ্য করতে পারি, তাহলে বাইক আমি সারাদিন বাইক চালাইতে পারি বা সারারাত বাইক চালাইতে পারবো। কোনো অসুবিধা নেই। আসলে বাইক চালাইতে আমি কখনো ক্লান্ত হই না সাধারণত। এটা আমার একটা ভালো দিক। যার কারণে আমি বাইক নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরতে পেরেছি। প্রায় ৫০ টা জেলার মতো আল্লাহর রহমতে আমি ঘুরতে পেরেছি এখন পর্যন্ত। তবে ইচ্ছা আছে বাংলাদেশের ৬৪ জেলা এরকম ঘুরবো আর ভিডিও করবো আর আপনাদের দেখাবো। আমরা চলে আসছি কিন্তু মাগুরা জেলাতে। আসলে মাগুরা জেলার কথা কি বলবো? এখানে তো আসলে আমার জন্মস্থান এবং এই জেলার প্রতিটি ধূলিকণা, প্রতিটি মাটিকণা আমার আসলে গন্ধ মনে হচ্ছে আমার শরীরে লেগে আছে। চলে আসছি আমরা টার্মিনালের কাছাকাছি। একসময় মাগুরা শহরটা এত সুন্দর ছিল না। আরো ৫-৭ বছর আগেও। যাই হোক এখন একটু সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে। অ্যা এই যে হচ্ছে মাগুরা টার্মিনাল। মাগুরা টার্মিনালটা ভিতর থেকে বোঝা যাবে না, মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না। ভিতরে কিন্তু বেশ বড় আছে। আর সুন্দর একটা টার্মিনাল। এখান থেকে গাড়িতে করে বাংলাদেশের বিভিন্ন মানে বেশিরভাগ জেলাতেই এখান থেকে যাওয়া যায়। দেখ এটা একটা ভালো দিক। দক্ষিণাঞ্চলে যত গাড়ি আছে বর্তমান সব গাড়ি কিন্তু এই মাগুরা হয়ে আসে। তবে বর্তমানে পদ্মা সেতু হওয়ার কারণে কিছু গাড়ি নড়াইল বা ওই কালনা হয়ে নড়াইল ব্রিজ পার হয়ে যায়, কিছু আবার যমুনা সেতু হয়ে যায়। তবে অধিকাংশ গাড়ি এদিক দিয়ে অর্থাৎ দক্ষিণাঞ্চলের অধিকাংশ গাড়ি আরকি এদিক দিয়ে বাস, ট্রাক বা অন্যান্য গাড়ি এদিক দিয়ে হয়ে ফরিদপুর হয়ে পদ্মা সেতু দিয়ে যায় সাধারণত। দেখ মাগুরা জেলার কথা বলছিলাম, ছোটবেলা থেকে এখানে বেড়ে ওঠা, এখানে জন্ম, এখানে শৈশব, কৈশোর এখানে কাটিয়েছি। যাই হোক ভীষণ ভালো লাগার জায়গা এই রাস্তা, এই পথ কত এসেছি আর বলার মতো নয়। আমার বাসাটা আসলে আমাদের গ্রামের বাড়িটা এই মাগুরা প্রপারেই এই যে বাম দিকে একটা রাস্তা চলে গেছে মোহাম্মদপুর রোড। এই রোড দিয়ে ঢুকেই আর ১ কিলোমিটার গেলেই আমার বাড়িটা। আমার বন্ধুকে আমি দেখাচ্ছিলাম যে আমার বাড়িটা এই বাম দিকে এইখান থেকে ১ কিলোমিটার গেলেই। আমরা যেহেতু যশোরে যাবো আজকে বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই। বাড়িতে গেলে পরে আর আসলে যশোর যাওয়া হবে না। আর এটা হচ্ছে নবগঙ্গা নদীর উপরে সামনে ২ টা ব্রিজ আছে। ব্রিজ ২ টাও কিন্তু ভীষণ সুন্দর। এখানে একটু পার্ক মতো আছে। এখানে জীবনে অনেক সময় আড্ডা দিয়ে কাটিয়েছি। আসলে অজস্র সময় বন্ধুদের সাথে এই পার্কের মধ্যে কাটিয়েছি, যেটা বলার মতো নয়। এই যে একটু পার্ক মতো আছে এখানে আরকি। এই নদীতে এখন স্রোত নাই। বর্ষায় কিন্তু ভীষণ স্রোত থাকে। নদীতে যখন পানি হয় তখন এখানে সুইচ গেট আছে। সুইচ গেটের মধ্য দিয়ে কিন্তু স্রোত থাকে। তবে এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। এই ব্রিজে যে বাম পাশে ছোট্ট ব্রিজটা দেখেছেন? এই ব্রিজের বাম পাশে ওই যে দেখেন, বাম পাশটা ভেঙে গিয়েছে। আচ্ছা এইবার যে বর্ষা হলো, এই বর্ষায় ভেঙে গিয়েছে। এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। আসলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। রাস্তাটা পর্যন্ত নিয়ে যেতে পারত, যায় নাই। এটা আলহামদুলিল্লাহ। তবে এটাকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে। দেখা যাক এখানে বাদ দিয়ে কতটুকু কি করা যায় আরকি। সরকার কিভাবে কি করে। এই গাড়িটা আসলে ওভারটেক করতে পারছি না। এখানে একটু বেশি গাড়ি-ঘোড়া থাকার কারণে ছোট গাড়ি-ঘোড়া, ভ্যান, রিক্সা, অটো থাকার কারণে এই গাড়িটা ওভারটেক করতে পারছি না। আবার ভিডিওটা একটু সুন্দর করে করতে পারছি না। এই রাস্তাটা আপনাদের দেখাবো। সেটা হচ্ছে না আমার ভালো লাগার শহর, আমার জন্মস্থানের শহর, আমার সবচেয়ে প্রিয় শহর।
কিন্তু আপনাদের দেখাতে পারছি না খুব ভালোভাবে। যাই হোক আমরা এখন চলে আসছি এটা পিটিআই রোড। এই পিটিআই রোড থেকে চলে গেল হচ্ছে ভাইনার মোড়ের দিকে। আর ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে বর্তমান মাগুরা আগে সদর হাসপাতাল ছিল। এটাকে এখন মেডিকেল কলেজ হাসপাতাল বা মেডিকেল কলেজ এবং হাসপাতাল একসাথে দিয়ে তৈরি করেছে। যাই হোক ভীষণ ভালো লাগার ব্যাপার। ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। পাশাপাশি হচ্ছে ৫০ টা সিটের শিক্ষার্থীদের একটা মেডিকেল কলেজ। সব মিলে ভালো কথা ওই যে সামনে হচ্ছে ভাইনার মোড়। ভাইনার মোড় থেকে সোজা যদি আপনি চলে যান তাহলে হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহ থেকে বামে চলে গেলে যশোর দিকে যাওয়া যায়। ডান দিকে চলে গেলে কুষ্টিয়া। ওইদিকে পাবনা হয়ে আপনি চলে যেতে পারবেন হচ্ছে নাটোর। আর বাম দিকে আমরা যাব যশোর। অর্থাৎ এই বাম দিকে চলে গেলেই একবার ডাইরেক্ট একদম যশোর। এর আশেপাশে কোনো রাস্তা নাই। এখান থেকে প্রায় ৫০ কিলোমিটার মতো হচ্ছে যশোরের দূরত্ব। ৫০ বা ৫৫ কিলোমিটার মতো হবে সব মিলিয়ে। যাই হোক আমরা যশোরের রাস্তায় ঢুকে পড়লাম। যশোরের রাস্তাটা এই রাস্তাটা একটু সতর্ক হয়ে আমাদের যেতে হবে। কারণ ফরিদপুর থেকে মাগুরা পর্যন্ত রাস্তাটা ২ লেনের হলেও রাস্তাটা কিন্তু একটু একটু চওড়া। আর যশোর থেকে এই যে মাগুরার দিকে মাগুরা থেকে যশোর পর্যন্ত যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু ২ লেনের কিন্তু একটু সরু। পাশে জায়গা কম। যাই হোক সব মিলিয়ে ভালো লাগে। এই রাস্তাটাও ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আগে একটু রাস্তাটা খুব ভাঙাচোরা ছিল। ইদানিং খুব রিসেন্টলি রাস্তাটা একটু সুন্দর করেছে। চলেন এই রাস্তাটা একটু উপভোগ করি। অসম্ভব সুন্দর কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে রাস্তাটা কিন্তু ভীষণ উপভোগ্য। সাধারণত বর্ষার পরে অথবা সবজি যখন শীতকাল সবজি চাষ হয় অথবা সরিষা ফুল, এই সময়গুলো আসলে এই রাস্তাটা ভীষণ ভালো লাগে। আমরা চলে আসছি আরপাড়া। আরপাড়া হচ্ছে আমরা যতদূর আসলাম প্রায় ৭০ কিলোমিটার মতো আমরা চলে আসছি। অর্থাৎ মাগুরা থেকে আরপাড়ার দূরত্ব হচ্ছে ১৯-২০ কিলোমিটার। আরপাড়াও কিন্তু দেখেছেন গড়াই সেতুর উপরে যেরকম একটা ব্রিজ দেখেছিলাম, আরপাড়া এই নদীর উপরেও কিন্তু দেখেন এরকম একটা ব্রিজ আছে। যাই হোক এটা মনে হয় গড়াই সেতুর আদলেই তৈরি করা হয়েছিল। তো ব্রিজটা সুন্দর হলেও ওই ব্রিজের রাস্তা কিন্তু ভীষণ ভাঙাচোরা। একটু সাবধানে যেতে হচ্ছে কারণ পড়ে টরে যেতে পারে। দেখেন ইটপাট খোয়াগুলো কিভাবে উঠানো, পড়ে গেলেই কিন্তু হাত পায়ের ভিতরে কিন্তু এগুলো ঢুকে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে নতুন একটা সেতু হচ্ছে। এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ অবস্থায় এখনো আছে। যার কারণে মেরামত করছে না। এই পাশে ডান পাশে ব্রিজটা হচ্ছে, সেতু হচ্ছে। তারপরে এই জায়গাটা আসলে আমার কাছে একটু পাহাড়ি, পাহাড়ি ভাব লাগে। মানে একটু উঁচু থেকে দেখছেন কত নিচে নামতেছি। বেশ উঁচুতে কিন্তু এই সেতুটা। যাই হোক ভালো সেতুগুলো একটু উঁচু হলে মানে পরবর্তীতে নিচ দিয়ে একসময় আসলে মূলত সেতুগুলো উঁচু হওয়ার দরকার কারণ নিচ দিয়ে হয়তোবা নৌকা, লঞ্চ একসময় স্টিমার চলাচল করতো। এখন তো আর এগুলো নাই। যাক আমরা আরপাড়া ছেড়ে সামনে এগিয়ে চলে এসেছি। আমরা চলে আসছি সীমাখালির কাছাকাছি। সীমাখালির এই পথটা পার করার পরেও কিন্তু পথটা কিন্তু ভীষণ সুন্দর, সবুজ। কি সুন্দর দেখেছেন? দারুণ সুন্দর সবুজ। দর্শক আমরা কিন্তু প্রায় যশোরের কাছাকাছি চলে আসছি। যশোরের কাছাকাছি কি যশোরে চলে আসছি। যশোরে এই যে এইখান থেকে ডান দিকে চলে গেলে পোল আর বাম দিকে খুলনা। অর্থাৎ আমরা চলে আসছি যশোর নিউ মার্কেট বাস স্ট্যান্ড যে মোড়টা, এই মোড়ের কাছাকাছি। এখান থেকে আমরা বাম দিকে যাবো। বাম দিকে যেয়ে আমরা খুলনা রোডে উঠবো। কারণ আমাদের কাজটা এইদিকে। যাই হোক ওই যে আমরা নিউ মার্কেটের যে বাস স্ট্যান্ড, এই ডান পাশে বাস স্ট্যান্ড, আমরা এইখান থেকে বাম দিকে চলে যাব। বাম দিকে যেয়ে আমাদের এই রাস্তাটা একটু ভাঙাচোরা ছিল। আমি বেশ কিছুদিন আগে এসেছিলাম। তারপর একটু সিওর হওয়ার কারণে এই ভাইয়ের কাছে একটু শুনলাম যে আসলে আমরা যেদিকে যাব সেদিকে বাম দিকে কিনা। তো উনি বললেন, "জি, জি বাম দিকে।" এই বাম দিকের রাস্তাটা একটু ভাঙাচোরা। তবে শহরের পরিবেশ আরকি। আর সামনে দিয়ে এদিকে এগিয়ে গেলে হচ্ছে মণিহারের মোড়। মণিহারের মোড় থেকে আমরা যাব ডান দিকে। আর মণিহারের মোড় থেকে যদি আপনি বাম দিকে যান তাহলে হচ্ছে নড়াইলের দিকে চলে গেল। মণিহারের ওই বিখ্যাত মোড়, ওই মোড়টা আগে আসলে হিজিবিজি ছিল। এখন দেখলাম কাজ চলতেছিল। কিছুদিন আগে এসেছিলাম, এখানে কাজ চলতেছিল। এখন কি অবস্থা জানি না। তবে দেখি সামনে এগিয়ে যেয়ে দেখি রাস্তাটার কি অবস্থা। আর এইখান থেকে আমরা এইখান থেকে মনে হয় মেবি ৩ থেকে ৩.৫ কিলোমিটার হবে মণিহারের মোড়। মণিহারের মোড় থেকে আমরা যাব ডান দিকে। চলেন মণিহারের মোড়ের দিকে এগিয়ে যাই। যশোর অনেকদিন পরে আসলাম। ভালো লাগছে যে এই পাশটা কিন্তু একটু জ্যাম-জুম কম আছে। পুরাতন শহর যশোরে কিন্তু আমরা যশোর বোর্ডের অধীনে আমরা পড়াশোনা করেছি। বৃহত্তর শহর,
খুলনা বিভাগের অধীনে হলেও যশোরটাকে মানুষ কিন্তু খুব ভালোভাবে চেনে। খুলনা কিন্তু বোর্ড নয়, যশোর হচ্ছে বোর্ড। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশ ভালো। আর আমার মনে আছে যশোরের জেলা স্কুলে খেলতে এসেছি, ক্রিকেট খেলতে এসে যখন খেলাধুলা করতাম ছোটবেলায়, স্কুলে পড়তাম। তখন যশোর জেলা স্কুলে খেলতে এসেছি, যশোর স্টেডিয়ামে খেলতে এসেছিলাম। যাক এই যে আমরা চলে আসছি মণিহারের মোড়, মণিহারের মোড় হচ্ছে এই যে এইখান থেকে আমরা বামে যাবো। বাম দিকে যেয়ে ডানে যাবো। এই বাম দিকে চলে গেলে হচ্ছে নড়াইল, আমরা এই যে ডান দিকে চলে আসছি। এই ডান দিকের এই রোডটা কিন্তু খুলনা রোড। এই রোডটা ভীষণ খারাপ ছিল। আসলে আমি ৪-৫ বছর আগে একবার মোংলা ঘুরতে এসেছিলাম। অর্থাৎ মোংলা বলতে আমরা ঘুরতে এসেছিলাম বাগেরহাট। বাগেরহাট থেকে গিয়েছিলাম মোংলা, সুন্দরবন। ওইখান থেকে আসার সময় আমরা যশোর হয়ে, খুলনা হয়ে, যশোর হয়ে, মাগুরা হয়ে তারপর ফরিদপুর এসেছিলাম। এই সময় আমাদের কি যে কষ্ট হয়েছিল আসলে ভাষায় প্রকাশ করার মতো নাই। মানে তখন এই যে সুন্দর রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার কাজ চলতেছিল। ভীষণ দুর্ভোগ পোহাতে হয়েছিল। যেমন পরিমাণে ধুলা, তার মধ্যে বাস, ট্রাক সব জ্যাম-জট, রাস্তা ভাঙাচোরা সব মিলিয়ে একদম হযবরল অবস্থা। যাই হোক সেই মানে কষ্টের কথা আসলে ভোলা অসম্ভব। এখন এই রাস্তাটা দেখে মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে যে কি সুন্দর রাস্তা হয়েছে আর কি কষ্ট করেছিলাম। যাই হোক সব মিলিয়ে রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, দারুণ সুন্দর। এই রাস্তা দিয়ে যদি মনে হয় যে বাইক চালাতে হয়, মনে করেন যে বাইক চালিয়ে যায়, চালিয়ে যায়, চালিয়ে যায়। মনে হয় ১০০-২০০ কিলোমিটার চলে গেলেও এই রাস্তায় ক্লান্তি আসবে না। আমরা সামনে এগিয়ে যাব একটু, মনে হয় কিলোখানিক বা ১-১.৫ কিলোমিটার যেয়ে আমরা ডানে একটু ছোট গলি মতো আছে, গলি দিয়ে ঢুকে যাব। ওইখানে যেয়ে আমাদের কাজটা সেরে তারপর আমাদের ইচ্ছা আছে রেল স্টেশনে একটু যাব। রেল স্টেশনে আমাদের একজন বললাম চাচা আছে। উনার সাথে আমাদের একটু দেখা করার কথা আছে, উনার সাথে দেখা করব। বয়স্ক মানুষ, উনার বাসা হচ্ছে আমার বন্ধুর বাসা সালতা, ফরিদপুরে। ও সালতার গ্রামে হচ্ছে ওই চাচার বাড়ি। উনি ছোটবেলায় গ্রামে ছিলেন। তার পরবর্তীতে উনার কাজের ক্ষেত্রে উনি যশোরে চলে এসেছিলেন। এরপর উনি রেল স্টেশনে ওনার একটা দোকান আছে। সব মিলিয়ে আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এই দারুণ সুন্দর এই রাস্তা দেখেছেন, এটা শুধু উপভোগ করতে ইচ্ছে করছে। চলেন এই রাস্তাটা একটু উপভোগ করি। এই রাস্তা দিয়ে যদি সোজা চলে যান তাহলে খুলনা, আর যারা সাতক্ষীরা যেতে চান এই রাস্তা দিয়ে যেয়ে একটু ডান দিকে যেতে হবে। ডান দিকে চলে গেল সাতক্ষীরার দিকে, আর সোজা চলে গেল খুলনা। আমরা চলে আসছি এখন যশোর রেল স্টেশন। তো ওই যে দেখেন সামনে লেখা যশোর জংশন। এখানে এসছি ওই যে চাচার সাথে দেখা করার কথা, ওই চাচার সাথে দেখা করতে এসছি। চাচা আসলে ওনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। উনি খুবই একজন সাধারণ মানুষ এবং এখানে ওনার একটা ছোট্ট টং দোকান আছে। অসম্ভব সুন্দর। এই যে আমি ভিডিও করছি, এই যে ডান পাশে দেখেছেন, এই ডান পাশে হচ্ছে ওনার দোকানটা। এই যে ওনার দোকানটা, আমার এই যে বন্ধু দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ওনার দোকান। এই দোকানে উনি ব্যবসা করেন। দীর্ঘদিন যাবৎ ওনার নাম বললে সবাই চেনে। আসলে এত সাধারণ মানুষ এবং খুবই অমায়িক মানুষ। ওনার সাথে যতক্ষণ কথা বলেছিলাম, মানে অসম্ভব সুন্দর মনের একজন মানুষ। কথা বলে ভালো লাগলো। উনি আমাদেরকে দুপুরে দাওয়াত দিয়েছেন। দুপুরে এখানে না খেয়ে যেতে দেবেন না। আমরা এখানে দাঁড়িয়ে থেকে মানে আসতে না আসতেই একটা ভালো দিক হচ্ছে দেখেন এই যে রেল এসে উপস্থিত হয়ে গিয়েছে। আমরা এসে যে রেল পাবো এটা আমি আসলে ভাবতে পারি নাই। আর এই রেলের মাথাগুলা কিভাবে দেখেন, ইঞ্জিনটা কিভাবে ঘুরিয়ে নিয়ে এসে পরবর্তীতে এটা আবার এদিকে লাগিয়ে দেয়। এটা কিন্তু ওই দিক থেকে আসলো। এখন ইঞ্জিনটা এসে আবার ওই দিক থেকে ঘুরায় নিয়ে আসলো, ঘুরায় নিয়ে এসে ইঞ্জিনটা এখন এটার সাথে লাগিয়ে দিবে। দেখ অসম্ভব সুন্দর এই দৃশ্য দেখতে পারলাম। আমি এর আগে কখনো এরকম ইঞ্জিন লাগানো দেখি নাই। যাই হোক এখানে আমরা ভিডিওটা শেষ করবো। এই যে রেলটা ছেড়ে চলে যাচ্ছে, রেল ছাড়ার মধ্য দিয়ে আজকের মতো আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। চলেন রেল দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।